হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শিক্ষাঙ্গন এডুকেশনের উপস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আরও একটি ভিন্ন স্বাদের ছোট গল্পের আলোচনায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি সুখদেব মণ্ডল। আজকের আলোচনার বিষয়, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য সেকেন্ড সেমিস্টারে একটি ছোট গল্প ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর ভিন্ন সময় ভিন্ন স্বাদের ছোট গল্পের ভান্ডারকে সান্নিধ্য করে তুলেছেন। আজকে তারই রচিত একটি ছোট গল্পের আলোচনায় আমি গল্প করে তোমাদেরকে শোনাবো। রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আজকের এই ছোট গল্পটি 13-14 বছরের বালককে কেন্দ্র করে লেখা। বালকটির নাম ফটিক চক্রবর্তী। মানব জীবনে বয়সের নিরিখে যদি আমরা দেখি তাহলে আমরা বিভিন্ন কয়েকটি স্তর পাব। প্রথমে আসবে শৈশব, তারপরে আসবে কৈশোর, তারপরে আসবে যৌবন, তারপরে আসবে প্রৌঢ়ত্ব, অবশেষে আসে বার্ধক্য। এই যে বিভিন্ন স্তর, এই প্রত্যেকটা স্তরের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তেমনই একটি গল্প ছুটি 13-14 বছরের বালক ফটিককে কেন্দ্র করে লেখা। এই বয়সে বালকের এরকম বিভিন্ন ধরনের সাধারণ কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই গল্পটি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জানিয়ে রাখি, যেগুলো থেকে তোমাদের শর্ট কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। ছুটি গল্পটি প্রথম সাধনা পত্রিকায় 1892 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরবর্তীকালে গল্পগুচ্ছ প্রথম খণ্ডে 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক, যার বয়স 13 থেকে 14 বছর। অন্যান্য চরিত্র মাখনলাল ফটিকের ভাই, বিশম্বর ফটিকের মামা, ফটিকের মা এবং বাগাবাগদি। এই গল্পে উল্লেখিত মাস আছে শ্রাবণ মাস, যেখানে ফটিকের জ্বর এবং ফটিকের নিরুদ্দেশের প্রসঙ্গ দেখানো হয়েছে। কার্তিক মাস, যেখানে স্কুলে ছুটি পড়ার প্রসঙ্গটা দেখানো হয়েছে। ছুটি গল্পটি শুরু হয়েছে প্রধানত গ্রামের বালকদের সর্দার ফটিক এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। সাধারণত গল্পের শুরুতেই আমরা প্রথমে দেখব বালকদের সর্দার যে ফটিক এবং তার সঙ্গী সাথীরা মিলে নদীর ধারে একটি শালকাঠের গুড়িকে ঠেলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়েছে। যখন তারা সবাই একসাথে মিলে সেই শালকাঠের গুড়িটা ঠেলে নিয়ে যাবে এরকম পরিকল্পনা করছে, ঠিক সেই সময় এই ফটিক চক্রবর্তীর ছোট ভাই মাখন কি করে, গুড়িটার উপরে চেপে বসে। তখন ফটিকের যেসব বন্ধু বান্ধব তারা বলে যে মাখন তুমি গুড়িটা থেকে নেমে বসো, কিন্তু মাখনও কোনোভাবেই গুড়ি থেকে নামতে রাজি নয়। তখন ফটিক ও তাকে তার ভাইকে বারণ করে, কিন্তু মাখন কোনোভাবেই সে শুনতে রাজি নয়, সে গুড়িটার উপরে চেপেই বসে থাকে। তখন ফটিক এবং তার সঙ্গী সাথীরা ঠিক করে যে তার ভাই মাখন সমেত গুড়িটাকে তারা ঠেলে নিয়ে যাবে। এবং ঠেলতে গিয়ে দেখা যায় ফটিকের ভাই মাখন পড়ে যায় এবং তার পায়ে চোট লাগে। সে তখন বাড়ি চলে যায় বিষণ্ণ মন নিয়ে।
এবং মায়ের সাথে সমস্ত কিছু সে নালিশ করতে থাকে। মাও ফটিককে অবিশ্বাস করে। এদিকে তাদের সেই খেলাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ফটিক মন খারাপ নিয়ে একটি অর্ধ নিমগ্ন নৌকার উপর বসে থাকে। এমনই সময় সেখানে একটি অপরিচিত নৌকা এসে থামে এবং সেই অপরিচিত নৌকা থেকে একটি অপরিচিত ভদ্রলোক ফটিককে এসে জিজ্ঞাসা করে, চক্রবর্তীদের বাড়ি কোথায়? কিন্তু ফটিক সেই ভদ্রলোককে দিশেহারা ভাবে একটি উত্তর দেয়। লোকটি দিশেহারা উত্তরের কোনো কিছুই বুঝতে পারে না। এমনই সময় বাগাবাগদি এসে ফটিককে বলে যে তোমার মা বাড়িতে তোমাকে ডেকেছে। কিন্তু ফটিক যেতে রাজি হয় না। বাগাবাগদি তাকে জোর করে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে দেখে তার ছোট ভাই মাখন তাকে সমস্ত কিছু তার বিরুদ্ধে নালিশ করেছে। সে বলেছে ফটিক দাদা তাকে মেরেছে ইচ্ছাকৃতভাবে। কিন্তু ফটিক কোনোভাবেই মিথ্যাচার পছন্দ করে না। তার ভাইয়ের মিথ্যাচার দেখে সে তার ভাইয়ের গালে কি করে, ঠাসিয়ে একটা চড় মেরে দেয়। এমন সময় মাও ফটিকের কথা অবিশ্বাস করতে থাকে। সে ফটিককে প্রহার করতে যায়। এমন সময় ফটিক কি করে, তার মাকে ফেলে দেয়। ঠিক এমন পরিস্থিতি মুহূর্তে সেই অপরিচিত ভদ্রলোক, যাকে কিনা ফটিক একটি দিশেহারা প্রশ্নের উত্তর দিয়েছিল, এই অপরিচিত ভদ্রলোকটিকে দেখে ফটিকের মা খুব আনন্দিত হয়। এই অপরিচিত ভদ্রলোকটি আর কেউ নয়, ফটিকের মামা বিশম্বর বাবু। সে পশ্চিমে কাজে গিয়েছিল। ঠিক সেই সময় ফটিক এবং মাখন হয় এবং ফটিকের বাবা কিছুদিন আগে মারা যায়। এই অপরিচিত ভদ্রলোকটি ফটিকদের বাড়িতে যখন, অর্থাৎ ফটিকের মামা ফটিকদের বাড়িতে যখন ছিল, তখন ভালো আনন্দেই ফটিকদের দিনকাল কাটছিল। কিন্তু ফটিকের মামা তার মায়ের মুখ থেকে জানতে পারে ফটিক তার মাকে খুব জ্বালাতন করে। সে স্কুলে যায় না, ঠিক মতো পড়াশোনাও করতে চায় না। তখন তার মামা তার মাকে একটা প্রস্তাব জানায় যে সে ফটিককে কলকাতায় নিয়ে যেতে চায়। তখন তার মা প্রচন্ড খুশি হয় একথা শোনার পর। এদিকে ফটিকও খুব উচ্ছ্বসিত এবং আনন্দিত, কারণ আমাদের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা সাধারণত কলকাতায় যাওয়ার কথা শুনলে তারা অত্যন্ত আগ্রহী এবং অত্যন্ত আনন্দিত হয়। কেননা কলকাতায় গেলে সে অনেক যানবাহন দেখতে পাবে, অনেক রকমের খেলনার জিনিস দেখতে পাবে, বড় বড় স্কুল কলেজ। কলকাতা নামটা শুনেই যেন গ্রামের ছেলেমেয়েরা একটা আনন্দ এবং উচ্ছ্বাস তারা অনুভব করে। ঠিক তেমনই অনুভব হয়েছিল এই 13-14 বছরের বালক ফটিকের মধ্যে। কিছুদিন পরেই দেখা যায় ফটিক তার মামার সাথে কলকাতায় পৌঁছে যায়। যখন কলকাতায় যায় তখন তার মামি এই বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি, কারণ ফটিককে সে অপছন্দ করত। অশিক্ষিত, গ্রাম্য, অভদ্র, সে ঠিকমতো নিয়ম শৃঙ্খলা জানে না, এইসব বিভিন্ন কারণের জন্য তার মামি তাকে অপছন্দ করত। ফটিকের মামা তাকে একটি ভালো স্কুলে ভর্তি করে দেয়। এদিকে ফটিক
তার মামিকে সর্বসময়ে সহযোগিতা করত মামির মন জয় করার জন্য, কিন্তু মামি তাকে বিভিন্ন সময় তাচ্ছিল্য, বিভিন্ন রকমের কটু কথা, গ্রামের যে অশিক্ষিত অভদ্র ছেলে বলে তাকে সবসময়ের জন্য খোঁটা দিত, তাকে এক কথায় সবসময়ের জন্য তাচ্ছিল্য, বিভিন্ন রকমের কথা শোনাতে থাকতো। ফটিক চেষ্টা করত সাধ্যমতো তার মামির মন পাওয়ার, কিন্তু কোনোভাবেই তার মামির মনটা সে জয় করতে পারত না। একদিন সে তার স্কুলের পাঠ্য বইটি হারিয়ে ফেলার দরুন তার মামি তাকে প্রচন্ড পরিমাণে প্রহার করে এবং বিভিন্ন রকমের তাচ্ছিল্য ভাষায় তাকে বাজে কথা বলতে থাকে। কিন্তু ফটিকের আর ভালো লাগে না কলকাতা শহরে। তখন তার শুধু মনে হয় সে কখন তার গ্রামে ফিরে যাবে, কখন সে ছুটি পাবে, তার গ্রামের সেই বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়া, মাঠে ঘুড়ি ওড়ানো, ছিপ নিয়ে মাছ ধরতে যাওয়া, এই কথাগুলো বারবার তার মনে পড়ে। খোলা আকাশ, পাখির কলতাল, বারবার যেন তার মনে পড়ে যে কখন ছুটি পেলে সে তার গ্রামে ফিরে যাবে। একদিন সে সাহস জুগিয়ে তার মামাকে জিজ্ঞাসা করে, মামা আমি বাড়ি যাব, কবে আমার ছুটি হবে? কিন্তু মামা বলে, এখন তো সবে শ্রাবণ মাস চলছে, কার্তিক মাস আসলেই স্কুলে ছুটি পড়বে, তখন তোমাকে আমি গ্রামে নিয়ে যাব। কিন্তু কোনোভাবেই ফটিকের আর মন বসে না পড়াশোনায়। সে শুধু বারবার ভাবে সে কখন বাড়ি ফিরবে, কখন সে ছুটি পাবে, কখন সে কাঙ্ক্ষিত ছুটি নিয়ে বাড়ি যাবে। অবশেষে একদিন ফটিক প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে যায়। শেষ পর্যন্ত অসুস্থ ফটিক মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির পথ খুঁজে না পেয়ে অসুস্থ অবস্থায় জ্বরের ঘোরে একটি গাছের নিচে সে পড়ে থাকে। মামা তাকে প্রচন্ড খোঁজাখুঁজি করে, অবশেষে খুঁজে না পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ফটিককে খুঁজে পায় এবং ফটিককে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। তখন ফটিকের কোনো জ্ঞান নেই, সে জ্বরের ঘোরে ভুল বকছে। ফটিকের মামা তার মাকে খবর দেয়। এদিকে ফটিক বলে চলেছে সে তার মায়ের কাছে যাবে, কখন সে তার ছুটি পাবে। আসলে আমরা এই যে ফটিকের ছুটি শব্দটি, এগুলো সবই ছিল ফটিকের মনের কথা। এই কাঙ্ক্ষিত ছুটি শব্দটি কথাটা শুনলেই আমরা পাঠক বর্গের মনে জল এসে যায়। ফটিকও সেই কাঙ্ক্ষিত ছুটি পাচ্ছে। তার মা যখন তাকে রোগশয্যায় আশ্রয় পড়ে ফটিক বলে ডেকে ওঠে, ফটিক তখন ধীরে ধীরে মৃত্যুর দেশে চলে যাচ্ছে। সে তার মাকে বলে, মা আমার এবার ছুটি হয়েছে। পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এক অদ্ভুত বন্ধন দেখিয়েছেন রবীন্দ্রনাথ। ছোট একটি বালককে যে বাঁচতে চেয়েছিল, জীবনের সমস্ত প্রাণ শক্তি ও উন্মাদনা দিয়ে, কিন্তু সমাজ শক্তি তা চায়নি। সে ধীরে ধীরে তার বাঁচার যে প্রবণতা, বাঁচার যে ইচ্ছা, ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর মধ্য দিয়ে সেটা মলিন হয়ে যেতে লাগলো। অবশেষে ফটিকের কাঙ্ক্ষিত ছুটি এলো, তা মৃত্যুর মধ্য দিয়ে। এই করুণ রসাত্মক ভঙ্গিটি পাঠকবর্গকে ভাবায়। এই দুঃখের অনুভূতিটি যা আমাদের চোখে জল এনে দেয়।
একটি মা তার সন্তানকে হারালেন। এই বয়সে একটি সন্তানকে কখনো মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা, মায়ের আদর থেকে কখনো তাকে দূরে সরানো উচিত হয়নি। তার মামারও উচিত হয়নি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ না করে ফটিককে বাড়িতে নিয়ে আসা। মায়েরও উচিত হয়নি যে ফটিক তার দামাল গ্রাম্য ছেলে, সে কলকাতায় গিয়ে কলকাতার শহরী পরিবেশের সাথে তার মামার বাড়িতে সে নিজেকে মানাতে পারবে তো? সকলের ভুল বোঝাবুঝিতেই একটি অপ্রস্ফুটিত ফুল অকালেই ঝরে গেল মৃত্যুর মধ্য দিয়ে। সত্যি এটি খুব দুঃখজনক ঘটনা। নিজের জীবনের অনেকটা সময় মায়ের সান্নিধ্য পায়নি বলেই হয়তো মাতৃ সান্নিধ্য পাওয়ার লোকটাই তিনি সামলাতে পারেননি। তাই তিনি এই ব্যথিত হৃদয় নিয়ে এই অপূর্ব সুন্দর গল্পটি তিনি লিখেছিলেন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। পাশে থাকো শিক্ষাঙ্গন এডুকেশনের। আগামী দিন যাতে তোমাদের আরো ভালো এরকম ভিন্ন স্বাদের গল্প তোমাদেরকে শোনাতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।